বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে নাজমুল আলম নাজু, সভাপতি রংপুর জেলা যুবদল, এবং আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ রাকিব হোসেন, কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক কমিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি রাকিব হোসেন আজকের আমাদের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই তথ্যগুলো নিয়েই মূলত আসলে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আপনি আশা করতে পারেন 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ, কবে মনোনয়ন দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা। এরপর যে তথ্যটি আমি একটু দিতে চাই তা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের বক্তব্যকে ইতিবাচক বলছেন রাজনীতিকদের অনেকেই, তবে বিএনপির দাবি সম্ভাব্য সময় নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। আর ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচনে আপত্তি বর্তমান সরকারের সময়ে যে গঠিত জাতীয় নাগরিক কমিটি তাদের। আর জাতীয় পার্টি এরশাদ বলছে, নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে সেটা অবশ্যই হতে হবে অন্তর্ভুক্তিমূলক। এরপর যে তথ্যটি তা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের 9টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে 80,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার বাংলাদেশ স্থানীয় সময় কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, আশ্রয়ন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেবজার বিভিন্ন প্রকল্প সহ 9টি প্রকল্পে অন্তত 80,000 কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাৎ ও দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং একটি গণমাধ্যমের সেখানে বলা হচ্ছে যে দুদকের ঊর্ধ্বতন সূত্র তাদের জানিয়েছে, শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হলো শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও সজীব ওয়াজেদ জয়। এরপর যদি আমি একটু পরবর্তী তথ্য দিই তা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের 3 মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তার সরকারের জানা ছিল না। ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম, এমনটা তিনি বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছে গ্রেফতারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 3 মাস বাংলাদেশে লুকিয়ে থেকে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, এবং এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উনি কিভাবে জানলেন ওবায়দুল কাদের 3 মাস লুকিয়েছিলেন আমরা তো জানি না, আমরা যদি জানতাম ধরে ফেলতাম, ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে ফেলতাম। আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে, আমরা জেনেও তাকে ধরিনি, আমরা কাউকে ছাড় দিচ্ছি না, এমনটা তিনি মন্তব্য করেছেন। পরবর্তীতে যে তথ্য তা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন উচ্চ আদালত। হাইকোর্টের রায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ খুলেছে, তার সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হবে না বলেই মনে করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবং সবশেষে একটি তথ্য খুব ছোট করে তা হচ্ছে দেশের মানুষকে বিভক্ত করে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তিনি বলেছেন, যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি সারা দেশের মানুষকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রিয়, আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক নয় বা দেশদ্রোহী। GM কাদের এমনটা বলেছেন। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আলোচনায় আমাদের দুজন অতিথির সাথে। মোহাম্মদ রাকিব হোসেন, আমি একটু আপনার কাছে আসতে চাই শুরুতে। এই যে বিষয়টি যেটি দেখলাম যে 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে হওয়ার একটি সম্ভাবনা অথবা হতে পারে যেমনটা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টাও বলেছেন এরকম একটি সময়ের কথা, এবং তার প্রেস উইং থেকেও আজকে এই ধরনের কথা বলা হলো। এই ব্যাপারে আপনি কি বলবেন, এবং এই সময়ের মধ্যে একটি যৌক্তিক নির্বাচন দেয়া কতটা সম্ভব হবে বলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ অনুষ্ঠানের শুরুতে আপনাকে ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় একজন সদস্য হিসেবে
এবং বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের এবং আমার বার্তা স্পষ্ট: আগে সংস্কার, পরে নির্বাচন। কারণ সংস্কারের জন্য এই অভ্যুত্থান হয়েছে, প্রায় 2,000 লোক শহীদ হয়েছে এবং অলমোস্ট 26,000 আহত আমাদের এই অভ্যুত্থানে। এখন সংস্কার ছাড়া আমরা যদি নির্বাচন দিয়ে দিই, এই নির্বাচনটা কতটুকু যৌক্তিক হবে সেটা হচ্ছে দেখার বিষয়। প্রথমত, 1990 সালে যদি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটটা আমরা দেখি, ওই সময়েও আন্দোলনের পরে নির্বাচন চাওয়া হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল শুধুমাত্র নির্বাচনের জন্য। তো পরবর্তীতে আমরা ক্ষমতায় দেখি ক্ষমতাসীন দল কোনো ধরনের সংস্কার তারা করেনি এবং হত্যাকাণ্ডের কোনো ধরনের বিচার হয়নি। তো আমাদের এখানে বার্তা স্পষ্ট: আগে সংস্কার, পরে নির্বাচন। কারণ জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছিল মূলত সাধারণ বাংলাদেশের সকল জনগণকে সংস্কারমুখী করে বাংলাদেশের সাধারণ নাগরিকে পরিণত করা, সাধারণ জনগণ থেকে নাগরিকে পরিণত করা এবং তাদের অধিকার সম্পর্কে আমাদের সোচ্চার হওয়া। আমরা যদি আমাদের অধিকারটুকু না জানি, আমাদের রাষ্ট্র থেকে কতটুকু পাওয়ার আছে আমরা না জানি, আমাদের প্রত্যাশা কতটুকু আমরা না জানি এবং আমাদের কি কি প্রয়োজন সেই অনুযায়ী কাজ করতে না পারি, তাহলে আলটিমেটলি নির্বাচন দিয়ে লাভ। আমি যদি সমসাময়িক কিছু ঘটনা আপনাকে বলি। রাকিব হোসেন, তো আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, নির্বাচন তো একটি নির্দিষ্ট সময়, সেটা যখনই হোক সরকারকে দিতে হবে, এবং এই যে সংস্কারের কথা বলছে এটি একটি চলমান প্রক্রিয়া। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার এমন না যে যত সংস্কার আছে সব করে দিয়ে যেতে পারবে। আপনি কি মনে করেন, অথবা আপনারা কি মনে করেন যে এই যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, যেখানে সরকারই বলছে যে 2026-এর মধ্যে অথবা 25-এর শেষ ভাগে একটি নির্বাচন দেওয়ার কথা, এই সংস্কার কাজ করতে অথবা যেই সংস্কারের কথা হয়তো বা আপনারা মনে করছেন অথবা আপনাদের ধারণা, সেগুলো করতে কতদিন লাগবে, এবং ততদিন কি বাংলাদেশের মানুষ অথবা রাজনৈতিক দলগুলো নির্বাচন ছাড়া অপেক্ষা করবে বলে আপনার কাছে মনে হয়? দেখেন, প্রফেসর ইউনূস স্যার অলরেডি রোডম্যাপ ঘোষণা করেছে, যেখানে 2025-এর শেষ ভাগে অথবা 26-এর মধ্যে নির্বাচন দেওয়ার কথা আছে। তো আমাদের হিসাব অনুযায়ী এই সময় হয়তো লাগতে পারে যাবতীয় সংস্কার কার্যক্রমে, কিন্তু যদি এর মধ্যে 2-1 মাস বেশি বা কম লাগে সেটা পরের বিষয়। এখন পরিস্থিতি অনুযায়ী আমি বলতে পারি, সংস্কার ছাড়া নির্বাচন দিলে আলটিমেটলি লাভ কি? আপনি এক দলকে অভ্যুত্থানের মাধ্যমে নামাতে পারেন, অন্য দলকে ক্ষমতা আনতে পারেন, কিন্তু এই যাবতীয় সংস্কার ছাড়া যদি নির্বাচনটা দেন, আলটিমেটলি মানুষের লাভটা কি হবে? গত দুই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি, 3 নির্বাচনে আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে, জি রাঘব হাসান, আমি এই জায়গাতে আপনাকে কাছে প্রশ্নটা রাখি যে সরকারই বলছে যে তারা, আপনিও যেমনটা বলছেন যে যদিও রোডম্যাপের ব্যাপারটা এখনো পুরোপুরি স্পষ্ট না, অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি সময়সীমার কথা তারা বলছেন, এই সময়ের মধ্যেই তারা বলছেন যে সংস্কার যতটুকু করণীয় অথবা ওনারা করে নির্বাচনটা দিবেন। তারাই তো বলছেন যদি না হয় 2-1 মাস বেশি লাগতে পারে, অথবা সেটা তো ভিন্ন বিষয়, সেটা সময় বলে দিবে। কিন্তু নির্বাচন, এই সংস্কার আসলে কতদিন চলবে অথবা কিভাবে হবে, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন অথবা কি ভাবছেন? বারবার যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আসলে এটা কতদূর? একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো কোনো নির্বাচিত সরকার নয়। সো ইন্টারিম গভর্নমেন্ট আসলে কতদিন এই বিষয়টি নিয়ে কাজ করবেন, অথবা করলে যৌক্তিক হবে সেই সময়সীমাটা, অথবা এর মধ্যে তারা কাজটি শেষ করে একটি ভালো নির্বাচনের আয়োজন করতে পারেন, এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন? নির্বাচিত সরকারের পক্ষে আমরাও কোনোভাবেই নেই। অনির্বাচিত সরকার কোনোভাবেই জনগণের কাম্য নয়। নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রতিনিধির পক্ষে আমরা। কিন্তু বর্তমান সরকার একটি বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে, এটাও আপনার মনে রাখতে হবে। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি না, বাংলাদেশের প্রতিটা জনগণ চাচ্ছে যে বাংলাদেশের যাবতীয় সংস্কার এখন হোক। যদি না চাইতো, এটা তাহলে কি গত সম্ভব? দুই রাকিব নির্বাচনে হোসেন, আমি যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি, প্রথমত আপনি বললেন যে বিপ্লবের মাধ্যমে হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা যদি আমি টার্মে না গেলাম, এটা তো বিপ্লবী সরকার না। প্রথমত এটা অন্তর্বর্তীকালীন সরকার, আর দ্বিতীয়ত হচ্ছে দেশের মানুষ চাচ্ছে, দেশের একটি বড় অংশের মানুষ চাচ্ছে বিভিন্ন সংস্কার কাজ হোক, এটাও সত্যি কথা, কিন্তু যাবতীয় সংস্কার তো আসলে সম্ভব না, বাস্তবতা তো সেটা। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা চাচ্ছি সংবিধান সংস্কার। সংবিধানের যেই যেই ধারা আমাকে আপনাকে যাকেই সরকারে বসিয়ে দেওয়া হোক, সেই ফ্যাসিস্টে পরিণত হবে। হাসিনা সংবিধানের এমন ধারা তৈরি করে গিয়েছিল। যদি আমি স্পেসিফিক্যালি আপনাকে বলি, তাহলে হচ্ছে আমাদের সংবিধানের ধারা নাম্বারটা হচ্ছে 70 অনুচ্ছেদে এইটা সরাসরি চেঞ্জ আপাতত প্রথমত করতে হবে। যদি সংবিধান পরিবর্তন করা হয়, আমি তার পক্ষে আছি। সংবিধানের 70-এ যদি আপনি দেখেন যে আমাদের নির্বাচন পদ্ধতির ব্যবস্থা লেখা আছে এখানে, এটার আমূল পরিবর্তন করতে হবে। নির্বাচন পদ্ধতি যদি বর্তমান যে পদ্ধতি আছে
সেই পদ্ধতি থাকে, তাহলে নির্বাচন দিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না। আমরা চাচ্ছি যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ করা হোক, পূর্ব থেকে আমরা চাচ্ছি এই যাবতীয় সংস্কার সংবিধানে করা হোক। আমরা কোনোভাবে চাচ্ছি না এই সরকার যেন লম্বা সময় বা জনগণের বিরুদ্ধে যে ক্ষমতা থাকে, কিন্তু প্রয়োজনীয় সংস্কার তো সময় দিতে হবে। এখন গত 16 বছর বা 17 বছরে কিন্তু আমি স্পেসিফিক নাম ধরে একটা বিএনপির কথা যদি বলি, বিএনপি দুইবার অভ্যুত্থানে ডাক দিয়েছে, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু মানুষ কিন্তু সাড়া দেয়নি। কেন দেয়নি? তারা আসলে ওই সময় বিশ্বাস করতে পারছিল না যে এই সংস্কারটা হবে। কিন্তু মানুষ এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এবং সাধারণ সকল মানুষ সাড়া দিয়েছে, কারণ মানুষ বিশ্বাস করে এখন যে সংস্কার সম্ভব। বাংলাদেশের মধ্যে দুইটা রাজনৈতিক দলের বাইরে যেও সংস্কার সম্ভব, এটা সকল মানুষই বিশ্বাস করে। আমার মনে হয় আপনিও বিশ্বাস করবেন এটা। তো এই জন্য হচ্ছে প্রয়োজনীয় সময় আমরা সরকারকে দিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ রাকিব হোসেন। আমি আসবো নাজমুল আলম। নাজু, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমরা যে আলোচনা করছিলাম। রাকিব হোসেন বলছিলেন, আমি একটু আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যেমনটা রাকিব হোসেন বলছিলেন, সংস্কার বিষয়ে তাদের সময় দিতে হবে সরকারকে অবশ্যই। এই যে 2026 সালের 30 জুন অথবা 25 সালের শেষ দিকে নির্বাচন হতে পারে যে আলোচনা চলছে, এবং সরকারের পক্ষ থেকে একরকম বলা হচ্ছে যে সম্ভাবনা এমনটাই। আপনি কি মনে করেন, বিএনপি তো বারবার নির্বাচনী রোডম্যাপের কথা বলে আসছে, এতে কি আপনাদের কাছে রোডম্যাপটা আসলে পরিষ্কার হচ্ছে, স্পষ্ট হচ্ছে যে রোডম্যাপ আপনারা চাইছিলেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে আসলে সাধুবাদ জানাই যে আসলে এটাকে আমরা যে নির্বাচনের কথাটি উনি বলেছে এটার জন্য আমরা সাধুবাদ জানাই। তবে বিষয়টা কিন্তু রোড ম্যাপ নয়, একটা সময় বলেছেন উনি যে এরকম সময়ের মধ্যে নির্বাচন হতে পারে, কিছু কিছু সংস্কার আছে, সেই সংস্কারগুলোর মাধ্যমে হয়তোবা এই সময়ের মধ্যে সম্পন্ন হবে, তখন একটা হয়ে যাবে। কিন্তু তবু ধন্যবাদ জানাই, পাশাপাশি উনি কিন্তু এখন পর্যন্ত যদি, তবু এ কথাগুলো উল্লেখ করেছেন বারবার। তা আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি, তবু এই সমস্ত কথা আমরা শুনতে রাজি নই। সংস্কার তো হবেই, আমরা স্পষ্ট রোডম্যাপ চাই। পাশাপাশি সংস্কারের যৌক্তিক সময়ের মধ্যে আমরা একটা নির্বাচন চেয়েছি। আমরা কিন্তু কখনোই বলিনি যে এই মুহূর্তে নির্বাচন হবে। বিএনপিও কিন্তু কিন্তু সংবিধান সংশোধন থেকে শুরু করে সংস্কারের কথাগুলো বলেছে, স্পষ্টভাবে বলেছে। হ্যাঁ, সেই সংস্কারের মাধ্যমে এ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কিন্তু সব সংস্কার সম্ভব নয়। যদি একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হয়, তাহলে কিন্তু সব সংস্কার সম্ভব নয়। কিছু কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচিত সরকারের মাধ্যমেই করা উচিত বা হওয়া সম্ভব। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সংস্কারের জন্য যে কমিশন গঠন, যে কয়েকটি কমিশন গঠন হয়েছে, সে সংস্কারের জন্য 4টি কমিশন তাদের রিপোর্টগুলো জানুয়ারিতে পেশ করবে। আশা করছি তাদের বক্তব্য অনুযায়ী যে জানুয়ারির মধ্যেই তারা পেশ করবে। যদি তারা জানুয়ারির মধ্যে পেশ করেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব যথার্থই বলেছেন। তিনি একটা আইডিয়া করে বলেছেন যে এই সময়ের মধ্যে যদি এগুলো হয় এবং সকলের মতামতের ভিত্তিতে যেগুলো সম্ভব সংস্কার, সেগুলোর মাধ্যমে করে, সেগুলো সংস্কার করে নির্বাচন করা সম্ভব। আসলে তাই, এর বেশি মনে হয় এই মুহূর্তে আশা করারও সুযোগ আছে বলে আমি মনে করি। জি, আমি একটু রাকিব হোসেন, আমি একটু যে প্রশ্নটা রাখতে চাই, আপনারা তো একটি প্ল্যাটফর্ম, তো বিষয়টা হচ্ছে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের আপত্তি অনাপত্তি থাকার আসলে কারণটাকে আমি একটু বলবেন রাকিব হোসেন? প্রথমত জাতীয় নাগরিক কমিটি আমি আপনাকে বলেছি কেন গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণকে নাগরিকে রূপান্তর করা, অর্থাৎ আমাদের যে যে অধিকার আছে এবং যে যে ব্যাপারগুলো আমাদের জানার আছে এবং বলার আছে, সেগুলো নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছিল। এবং আমাদের আপত্তি অনাপত্তির বিষয় হচ্ছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে, যে রাজনৈতিক দল না এখন পর্যন্ত আমরা। কিন্তু আমাদের আহ্বায়ক সাহেব অলরেডি আপনাকে বলেছেন যে আমরা আগামী নির্বাচন ইনশাল্লাহ অংশ নিতে চাই এবং 300 প্রার্থী আমরা নির্বাচনে দিব। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা জাতীয় নাগরিক কমিটি অথবা আপনারা মানে আগামী নির্বাচনে অংশ নেবেন? জি, আমাদের স্পষ্ট বার্তা, আমরা জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে অংশ নিব
এবং প্রত্যেকটা আসনে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রার্থী দিব। এই আসনে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক দল ঘোষণা বা গঠিত হয়নি, কিন্তু খুব শীঘ্রই, অতি শীঘ্রই আপনারা জানতে পারবেন মিডিয়ার মাধ্যমে যে আমাদের রাজনৈতিক দলের ঘোষণা আসবে। এবং আমরা প্রত্যেকটি নির্বাচনী যে কর্মকাণ্ড আছে, নির্বাচনী যে শিষ্টাচার আছে, সবগুলো মেনেই আমরা চাচ্ছি নির্বাচনে আসতে। প্রতিটা দলের সাথে আমরা অংশগ্রহণ করব। আচ্ছা, নাজমুল আলম নাজু, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? নতুন একটি রাজনৈতিক দল আসছে অথবা আসতে পারে, যেমনটা বলছিলেন রাকিব হোসেন, জাতীয় নাগরিক কমিটি, তারা প্রস্তুতি নিচ্ছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনার কিন্তু সর্বপ্রথম একটি কথা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা চাই রাজনৈতিক দল, নতুন পুরাতন না, তারা অংশগ্রহণ করবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে, তেনারা নির্বাচিত হবেন, প্রতিনিধিত্ব করবেন, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। জি, আপনাকে ধন্যবাদ। এবং রাকিব হোসেন, তাহলে আপনি যেহেতু বিষয়টি তুললেনই, আমরা একটু এই বিষয়ে আরেকটু যদি সুযোগ থাকে আপনার কাছ থেকে জানার, আপনারা আসলে কতদূর কাজ করেছেন এই যে রাজনৈতিক দল গঠনের, অথবা কি পরিকল্পনা করছেন, যদি বলার সুযোগ থাকে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি আপনাকে কনফার্ম করি প্রথমে যে আমাদের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ওয়ার্ড পর্যন্ত আমরা আমাদের কমিটি দিব, জাতীয় নাগরিক কমিটি দিব। এখানে আমাদের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম আসবে, সেখানে আমরা কাজ করতে বদ্ধপরিকর। আমাদের 600 কমিটি, আপনি জেনে খুশি হবেন যে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের নাগরিক কমিটি 600 কমিটি দেওয়ার কাজ চলছে, এই লক্ষ্যে কার্যক্রম চলমান। তো গত 3 দিন আগে আমি শরীয়তপুরে ছিলাম, সেখানে রাইজিং এর মাধ্যমে আমাদের নাগরিক কমিটি একটি কমিটি গঠিত হয়েছে। মাদারীপুর সহ সকল বিভাগীয় জেলা, সকল জেলা শহরে এবং হচ্ছে থানা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান। খুব শীঘ্রই আমরা 600 কমিটিতে আহ যাব, ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্য সেটিতে পৌঁছাবো এবং আমাদের রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিব। জি, এবং আপনারা কি এটি হঠাৎ করেই পরিকল্পনা, নাকি আপনারা শুরুতে যখন জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম হিসেবে করেন তখন কি ধরনের পরিকল্পনা ছিল, নাকি এটি পরবর্তীতে আপনারা আসলে এই ধরনের চিন্তা করেছেন যে আপনারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ার যে পরিকল্পনার কথা আপনি বলছেন, এই বিষয়গুলো কি আপনাদের কবে থেকে আসলে পরিকল্পনায় আসলো? দেখুন, আন্দোলনটা কিন্তু আজকের না, আসলে শুরু হয়েছিল হয়তো আন্দোলন সফল হয়েছে 24-এ, কিন্তু এটা প্রেক্ষাপট কিন্তু বহু পুরানো। মানুষ যেহেতু পরিবর্তন চায়, মানুষ কিন্তু দুইটা দলের বাইরে আসলে নতুন নতুন দেখতে চাচ্ছে। তো ওই লক্ষ্যেই আমরা আমাদের নাগরিক কমিটি গঠন করেছি। গঠনের পর থেকে আমাদের প্রক্রিয়া চলমান। আমরা চাচ্ছিলাম যে রাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবে আমাদের কার্যক্রম চালাতে, এবং চালাচ্ছি আমরা আমাদের কার্যক্রম। কিন্তু আমাদের দল গঠনের প্রক্রিয়াটা পুরনো। নির্বাচনের পরেই আমাদের এই আহ মাথা চিন্তা ছিল যে আমরা দল গঠন করব, এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ মানে আপনি কি বলতে চাচ্ছেন যে 5ই আগস্টে যে গণ আন্দোলনের মুখে বিগত সরকারের পতন, সেটা তো এক বিষয়, তার পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি, কিন্তু এর আগের থেকেই আপনাদের আসলে কি পরিকল্পনা ছিল যে নতুন কোনো রাজনৈতিক দল করার অথবা সংগঠন করার, সেটাই কি আপনি বলতে চাচ্ছেন? না না, 5ই আগস্টের পূর্বে না, 5ই আগস্টের পরে আমাদের কাছে মনে হলো মানুষ যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি জানেন, এই প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়েছে, সারা বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। তো আমরা কিন্তু সার্জিস আলম, আপনি জানেন, আমাদের মুখ্য সংগঠক, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন প্রধান সমন্বয়কের একজন। অলরেডি তিনি আমাদের নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে কাজ করছে। তো 5ই আগস্টের পরে যখন হাসিনা পলায়ন ঘটলো এবং মানুষের মধ্যে নতুন একটি প্রত্যাশা জাগলো, তখনই আমাদের কাছে মনে হলো যে এইরকম কিছু একটা করা দরকার, যেই প্ল্যাটফর্মকে মানুষ নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে এবং ভরসা করতে পারে। মানুষ আমাদের ছায়াতলে আসতে পারে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুধুমাত্র ঢাকা শহর কেন্দ্রিক না, কৃষক, জনতা, শ্রমিক এবং চার দোকান থেকে শুরু করে প্রতিটি জায়গায় এল শ্রেণী পর্যন্ত পৌঁছে দেওয়া যায় যে তাদের কতটুকু রাষ্ট্র থেকে পাওয়ার এবং রাষ্ট্র তাদের জন্য কি কি করতে পারে। এই লক্ষ্যে আমাদের নাগরিক কমিটিরা 5ই আগস্টের পরে গঠিত হয়, এবং আমরা চাচ্ছি যে নতুন একটি রাজনৈতিক ধারা, আমরা এটাকে বলছি সম্পূর্ণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আপনি জানেন আমাদের স্লোগান হয়তো যে প্রতিরোধ, সংহতি, প্রতিরোধ, পুনর্গঠন, তিনটা স্লোগান আছে আমাদের। এই তিনটারই কিন্তু তিনটা মেসেজ আছে আসলে।
জি, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে নিশ্চয়ই এই বিষয় নিয়ে। আমি একটু নাজমুল আলম নাজু আপনার কাছে আসতে চাই খুব ছোট করে, আমাকে একটা বিরতি নিতে হবে, এরপরে আবার আমি বিরতি থেকে ফিরে আপনার কাছেই আসবো। ছোট্ট করে একটু আপনার মন্তব্য যদি 1 মিনিটে দেন, আমি প্রশ্নটা করি। আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের 9টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের 4 জনের বিরুদ্ধে 80,000 কোটি টাকা আত্মসাৎ, পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এখন আমার প্রশ্নটি যেটি, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বশাসিত সংস্থা, এই কথা কি আপনি বিশ্বাস করেন, আস্থা রাখেন, কিংবা সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বা করতে পারে বলে মনে করেন কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন নাজমুল আলম নাজু? দেখেন, একটি সিস্টেমের মধ্যে আজকে দীর্ঘ দীর্ঘ 17 বছর থেকে একটি সিস্টেমের মধ্যে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রযন্ত্র পরিচালিত হতো, সেটি এখন স্বায়ত্তশাসিত হোক, সরকারি হোক, সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান হোক, সবগুলোই। সে কারণেই আসলে এত সহজে মানে সবগুলোকে পরিশুদ্ধ করার মনে হয় সুযোগ কম। তবে পরিশুদ্ধ হতেই হবে, যেহেতু সংস্কার যেহেতু হচ্ছে, এবং যেহেতু জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যে স্বপ্ন, সেটি প্রতিষ্ঠিত করার জন্য আসলে তাদের সঠিকভাবে দুদক পরিচালনা না হওয়ার কোনো সুযোগ থাকবে বলে মনে করি না। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি বিরতি নিয়ে ফিরছি। নাজমুল আলম নাজু এবং রাকিব হোসেন আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন নাজমুল আলম নাজু এবং রাকিব হোসেন, দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব সময় নষ্ট না করে। আমি একটু রাকিব হোসেন আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসি। নাজমুল আলম নাজুর সাথে যে বিষয়টির কথা বলছিলাম, যে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বশাসিত সংস্থা, আপনি কি মনে করেন এবং আস্থা রাখেন যে তারা সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে অথবা করতে পারছে? আপনার কাছে কি মনে হয় বিগত সময়েও কি করতে পেরেছে, এখন কতটা করতে পারছে, তাদের কার্যক্রম কেমন দেখছেন, আপনার কাছে কি মনে হয়? বিগত সময়ের কথা যদি বলি, আমরা গত 16 বছর ধরে দেখেছি এইটা একটা হাসিনা কমিশন ছিল, দুর্নীতি দমন কমিশন বলা যাবে না। কারণ শেখ হাসিনা যাকে চাইতো তাকে ধরা হতো, আর যাকে না চাইতো তাকে ধরা হতো না। আমরা এমনও দেখেছি যে শেখ হাসিনার পিয়নেটা 400 কোটি টাকার মালিক, তাকে কিন্তু কোনদিন গ্রেফতার করা হয় না, সে পালিয়ে গিয়েছিল আমেরিকাতে, এবং তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল। কিন্তু তার কথা না, আমরা যদি সারা বাংলাদেশে দেখি যে আঙুল ফুলে কোটিপতি হয়েছিল এরকম শত শত লোক যাদের সরকারের সাথে সম্পৃক্ততা ছিল। বর্তমানে অনেকে গ্রেফতার হয়েছে, অনেকে পলায়ন করেছে। তো দুর্নীতি দমন কমিশন কখনোই গত ফ্যাসিস্ট সরকারের আমলে নিরপেক্ষভাবে কাজ করেনি। তারা সরকার যেভাবে চেয়েছে সরকারের সেই রূপরেখা বাস্তবায়ন করছে। কিন্তু বর্তমান সরকার যেহেতু আন্দোলনের মাধ্যমে গঠিত একটি জনগণের সরকার, তাই আমরা বিশ্বাস করতে চাই যে বর্তমান সরকারের গঠিত দুর্নীতি দমন কমিশন কাজ করবে এবং তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে সফল হবে। জি, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম নাজু, আপনার কাছে আমি একটি বিষয় নিয়ে যেটা আসতে চাই, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি নাকি 3 মাস বাংলাদেশের ভেতরে ছিলেন, কোথাও লুকিয়েছিলেন এবং তা সরকারের জানা ছিল না। আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম এই বিষয়টি নিয়ে, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? আসলে বিষয়টা তো অত্যন্ত গভীরের বিষয়, যে হুট করে বিপ্লবের পরে 5 তারিখে হুট করে আহ, একই সময় অত অল্প সময়ের মধ্যে এত যারা এই দুর্নীতি, যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, তারা একই সময় এত অল্প সময় কিভাবে দেশ ত্যাগ করলো, এটা একটা ভাবার বিষয়। দেশে থাকতেই পারে, বিচিত্র কিছু না, দেশে থাকতেই পারে। হ্যাঁ, দেশে থাকতেই পারে। তারা বিভিন্ন তো আগেও বলেছি, এখনো বলেছি যে প্রশাসনে কিন্তু এখনো ভূতগুলো বসে আছে। সব ভূতগুলো এখনো কিন্তু তাড়ানো সম্ভব হয়নি। সেই ভূত যতক্ষণ পর্যন্ত তাড়ানো যাবে না, ততক্ষণ পর্যন্ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। আজকে দেখেন, যারা এই জুলাই বিপ্লবের আগস্টে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিয়েছে, সেই সমস্ত লোকরাই কিন্তু আজকে
প্রশাসনে বসে আছে, পাশাপাশি যারা বাইরে, এর বাইরে, প্রশাসনের বাইরে যারা আছে তারাও কিন্তু এই সমাজেই চলাফেরা করছে। তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই অভিযোগ আছে, কিন্তু সঠিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের কর্মকাণ্ড পরিচালনা করতেছে না। জি, আপনাকে ধন্যবাদ। রাকিব হোসেন, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান। জি, আমি বলতে চাচ্ছি যে 5ই আগস্টের পরে আমরা জানতে পেরেছিলাম যে ক্যান্টনমেন্টে সম্ভবত 672 বা 73 জন, আমি জানি না সংখ্যাটা সঠিক কত, আওয়ামী লীগ সহ যারা পুলিশের বড় বড় কর্মকর্তা ছিল, যারা আন্দোলনের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেছে এবং কাজ করেছে, তারা পলায়ন করেছিল। কিন্তু আমরা কিন্তু জানি না পরবর্তীতে তারা কোথায় গিয়েছে। আমরা আসলে জানতে চাই, স্পষ্টভাবে জানতে চাই তারা কোথায় আছে, তারা কিভাবে পলায়ন করলো, এটাও কিন্তু আমাদের জানার কথা। নাজু ভাই যেভাবে বললেন যে প্রশাসনের মধ্যে যারা আছে, আমি এর সাথে সরাসরি একমত। প্রশাসনের মধ্যে কিন্তু এমন লোক আছে যারা সরাসরি ছাত্রলীগ কোটায় নিয়োগপ্রাপ্ত, মেধার ভিত্তিতে না, ছাত্রলীগ কোটায় নিয়োগপ্রাপ্ত। সরকারি সুপারিশ ছাড়া আপনি জানেন আগে চাকরি হতো না। আমি একটা ঘটনা জানি যে একজনের চাকরি হয়েছে, কিন্তু ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জামাত ছিল, যার কারণে ওনার চাকরিটা হচ্ছিল না, নিয়োগ হচ্ছিল না। ওনাকে মুচলেখা দিতে হয়েছে যে জামাতের সাথে উনি রাজনীতি করবে না, তারপর ওনার সন্তানের চাকরি হয়েছে, অথচ উনি একজন মুক্তিযোদ্ধা। এটা আমি একটা ঘটনা জানি, আপনি যদি চান আমি আপনাকে একদম সোর্স সহ দিয়ে দিব অনুষ্ঠানের পরে। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আওয়ামী লীগের আমলে অহরহ ঘটেছে। এই জন্য আমরা চাচ্ছি প্রশাসনের মধ্যে যারা আছে, এই ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত এবং ফ্যাসিস্ট সরকারের দোসর, তাদেরকে অতি দ্রুত প্রশাসন থেকে বের করা হোক এবং তাদের শাস্তির আওতায় আনা হোক। শুধুমাত্র তাদের চাকরিচ্যুত না, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং তারা কোথায় কোথায় কোন কোন খাতে কি কি করেছে তার সুষ্ঠু জবাবদিহিতা তাদের মধ্যে থেকে করা হোক। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। নাজমুল আলম নাজু, আরেকটি বিষয় আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ খুলেছে। আবার আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটা এবং কিভাবে প্রভাব ফেলবে? আপনার ধারণা কি, নাজমুল আলম নাজু? বিষয়টা হচ্ছে যে আমরা তো বরাবরই বলেছিলাম যে পঞ্চদশ সংশোধনী, যে তারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ যে সংশোধনী করেছে, প্রথা চালু করে, তারা যে তত্ত্বাবধায়ক সরকার প্রথাটাকে বাতিল করে তারা যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এটা তারা বহাল রেখেছিল। সেটাকে আমরা তো অবশ্যই বলেছিলাম, আমাদের সংস্কারের এবং আমাদের সংবিধান সংস্কার ইয়ের মধ্যেও আমাদের দাবি ছিল যে পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রথা চালু করতে হবে। তারই একটি অংশ কিছু কিছু পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু ধারা চেঞ্জ করে এটি অব্যাহত রেখেছে। এটা আমাদের দাবির সাথেই একমত। আমরা মনে করি এটাই সঠিক। জি, ধন্যবাদ। এবং এর পরবর্তীতে আমি একটু রাকিব হোসেন আপনার কাছে আসি। বিষয়টা হচ্ছে যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান GM কাদের, তিনি বলেছেন যে যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। আপনার কাছে কি এমন কিছু মনে হচ্ছে? দেশের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং তার এই বক্তব্য বা মন্তব্যর ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? দেখেন, স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীলতা তৈরি হবে, এই ব্যাপারটা কিন্তু তারাই করবে। জাতীয় পার্টি কিন্তু সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। গত 16 বছরে দেখেছি আমরা সরাসরি ভাবে প্রত্যেকটা নির্বাচনে তারা তাদের সমর্থন দিয়ে গেছে। তো আওয়ামী লীগের যদি ফ্যাসিবাদের দোসর হয়, জাতীয় পার্টিও কিন্তু অন্যতম ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগ কিন্তু সরাসরি ভাবেই চাচ্ছে যে বাংলাদেশে কি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এবং এই অভ্যুত্থান পরবর্তী সরকার যেন ব্যর্থ হয়, মানুষ যেন বলতে বাধ্য হয় যেন আওয়ামী লীগের সময় মানুষ ভালো ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় কত টাকা পাচার হয়েছে, কত মানুষ গুম হয়েছে, কত মানুষ খুন হয়েছে, মানুষ কোনোভাবে দুঃস্বপ্নেও আর আওয়ামী লীগের আমলে ফেরত যেতে চাইবে না। তাই আমরা চাই যে জাতীয় পার্টির কথায় কান না দিয়ে আমাদের সরকারকে, আহ বর্তমান সরকারকে স্টেবল রাখতে এবং যেইভাবে সরকারের সাথে কাজ করলে দেশ এবং জনগণের ভালো হয় এবং উন্নতির দিকে যায়, আমরা সেভাবে যেতে চাচ্ছি। জাতীয় পার্টি যেহেতু ফ্যাসিস্টের দোসর, আমরা চাচ্ছি না তাদের কোনো বক্তব্য বা তাদের কোনো কথায় কান দিয়ে পেছনের দিক তাকাতে। জি, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম নাজু, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান যে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান GM কাদের, তিনি বলেছেন যে যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, এমন কোনো আশঙ্কা সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা, কি বলবেন এ ব্যাপারে? বিষয়টা হচ্ছে যে আসলে GM কাদের সাহেব, তেনারা যে
একটা ষড়যন্ত্র করছে বিগত দিনের মতন আওয়ামী লীগের দোসর হিসাবে, সেটিরই বহিঃপ্রকাশ উনি করেছেন। কারণ এটি হচ্ছে তাদের পরিকল্পনা। এই পরিকল্পনাটা উনি জনসম্মুখে প্রকাশ করে ফেলেছেন। জি এটাই ওনাদের পরিকল্পনা। কিন্তু যত ষড়যন্ত্রই করুক, যত পরিকল্পনাই করুক, এদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদ কিংবা তাদের দোসরদের কথায় কর্ণপাত করে না। কোনো ষড়যন্ত্র করলে সেটা অবশ্যই এদেশের মানুষ সেটাকে প্রতিহত করবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি এবার একটু যেতে চাই যেই বিষয়টিতে আপনার কাছেই আসি নাজমুল আলম নাজু, এবং পরে রাকিব হোসেন আপনার কাছে আসছি। আমরা যদি দেখি যে বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর নৃশংসতা হচ্ছে এমন দাবি করে বিচার চেয়েছেন ভারতের যে প্রধান বিরোধী দল কংগ্রেসের আইন প্রণেতারা। তারা মঙ্গলবার তারা দেশটির সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, ভারতের বর্তমান সরকার বিজেপি সরকারের বিভিন্ন রাজনীতিকদের আমরা বক্তব্য মন্তব্য নানা সময় শুনে আসছি। কংগ্রেসের এই ধরনের কার্যক্রম আপনি কিভাবে দেখছেন, কি বার্তা দিচ্ছে? নাজমুল আলম নাজু। প্রথমেই আমি মনে করি যে এটা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের আহ, যতটা মাখামাখি, এটি আসলে আন্তর্জাতিক ভাবেও এটা তাদেরকে অনুমোদন দেয় না, বা কাউকে কোনো রাষ্ট্রকে অনুমোদন দেয় না যেটা তারা করছে। আসলে তারা বিগত দিনে ফেসিবাদদের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে, তাদের ধারণা এই বিপ্লবের পরে যে সরকার এসেছে বা নির্বাচিত যে সরকার আসবেন, তাদের ধারণা যে হয়তো বা সেই সুযোগগুলো থেকে তারা বঞ্চিত। সে কারণেই তারা যখন যা খুশি তাই করা শুরু করেছে। এবং যে কথাটি বলছিল তারা, যে হিন্দুদের উপর খ্রিস্টানদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আসলে কিন্তু বাংলাদেশের কোনো হিন্দু বা যারা সনাতনী আছেন এখানে, তারা কিন্তু কেউই এই দাবিটি করছে না, যতটা না ভারত থেকে উত্থাপন করা হচ্ছে। আজকে আমি একটি বক্তব্য ভারত সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, তাদের দেশে আমাদের মুসলমানদের ধর্মা উপাসনালয়, যা তারা বলে, আমাদের মসজিদে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে যে অত্যাচার নির্যাতন তারা করে, সেটির জন্য আমাদের এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তারা এই হিন্দু খ্রিস্টান এটিকে ইস্যু করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার যে পায়তারা করছে, ফেসিবাদের দোসরদেরকে দিয়ে, ফেসিবাদকে দিয়ে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তাদের এই ষড়যন্ত্র। সে কারণে আমরাও মনে করি তাদের দেশে যে অত্যাচার অনাচার হচ্ছে, সেগুলোও আমাদের প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত, আমাদের প্রতিবাদ করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ। আমি একই ধরনের একটি বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে 16ই ডিসেম্বরে একটি এক্স বার্তায় তিনি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লিখেছেন যে দিনটিকে বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন এবং 1971 সালে ভারতের জয় হয়েছে এবং ভারতের যেসব সৈনিক মারা গেছে তাদের প্রশংসা করেছেন। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এক্স বার্তা তার জবাব দেয়া হবে। এই ব্যাপারে আপনি কি বলবেন নাজমুল আলম নাজু? আসলে বিষয়গুলো তারা তো শুরু থেকেই, যুদ্ধকালীন সেই সময় থেকেই তারা তো এই মাস্টার প্ল্যান ওয়াইজ পরিকল্পিতভাবে আত্মসমর্পণ বলেন, হ্যাঁ, যুদ্ধের যুদ্ধের যুদ্ধ শেষ হয়ে যাবার পরে বলেন, বাংলাদেশের যে সকল অস্ত্র ছিল, গোলাবারুদ ছিল, যে সবগুলো তাদের নিয়ে যাওয়ার কথা বলেন। তারা আজকে দেখেন, বাংলাদেশে আপনি হিলিতে গেলে দেখবেন, বিভিন্ন বর্ডার এরিয়ায় গেলে দেখবেন, তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য বাংলাদেশের সকল মিল কলকারখানা কিভাবে তারা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে নিয়েছে। অলওয়েজ তারা ষড়যন্ত্রে লিপ্ত। আসলে তারা চায় বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য, তাদের যে আগ্রাসন ভাব সেটাকে বহাল রাখার জন্য। আসলে এগুলোর ব্যাপারে আমাদের তীব্র প্রতিবাদ করা উচিত, রাষ্ট্রীয়ভাবে এটার নিন্দা জানানো উচিত, এবং কড়া ভাষায় এটার প্রতিবাদ করা উচিত। জি, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আসলে নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, সংস্কার এবং নানা বিষয় নিয়ে। রাকিব হোসেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি এই বিষয়টাতে যাওয়ার আগে একটু রাকিব হোসেন আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, যেমনটা বলছিলাম, এই যে
ভারতীয় রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের বিষয়ে নাজমুল আলম নাজু বলছিলেন, আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন। এই বিষয়ে আপনি যদি একটু বলতেন, আপনার প্রতিক্রিয়াটা জানাতেন। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রথমে এর তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনোই অন্য দেশের এইভাবে নগ্ন হস্তক্ষেপ আমরা কামনা করি না। জাতীয় নাগরিক কমিটি এবং বাংলাদেশের প্রতিটা জনগণ বিশ্বাস করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ সমাধান করবে। হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় যারা আছে, স্বাধীনতার পর থেকেই তারা অন্যান্য যে দেশগুলো আছে, আমাদের দক্ষিণ এশিয়ার যদি দেশগুলো দেখেন আপনি, সেই তুলনায় অনেক ভালো আছে। আপনি তাদের মুখ থেকেও শুনতে পাবেন, শুধু শুনতে পাবেন খারাপ আছে ইসকন এবং ভারতের মুখ থেকে। কেন? তারা চাচ্ছে যে এই প্রক্রিয়াকে নিয়ে এই একটা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশে হাসিনার পুনর্বাসন। আপনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বক্তব্যে নিশ্চিত হয়েছেন যে তারা চাচ্ছে, তারা বলছে যে শেখ হাসিনা বাংলাদেশের এখন পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী। তার মানে ভারতের প্রতিটা রাজনৈতিক দল যারা আছে তারা সরাসরি চাচ্ছে শেখ হাসিনা এখনো ক্ষমতায় থাকুক। স্পষ্ট বার্তা এটা যে শেখ হাসিনা ভারতকে যেই ধরনের সমর্থন জুগিয়ে গেছেন এবং যেই ধরনের অবৈধ সুবিধা দিয়ে গেছেন তা বর্তমান সরকার এবং আগামী কোন সরকারই দিবে না। স্পষ্ট ভাবে এটা ভারত জানে। এই জন্য ভারত যা চাচ্ছে যে দাঙ্গার একটি নাটক করে বা যে কোনো ধরনের একটি সমস্যার সৃষ্টি করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল করার পায় তারা, এবং তাদের যে চাহিদা মতো সরকার শেখ হাসিনা তাকে পুনর্বাসন অথবা বাংলাদেশকে গ্রাস করে নেওয়ার প্রক্রিয়া। আপনি দেখতে পাবেন ওদের বিভিন্ন মিডিয়াতেও বাংলাদেশ বিরোধী বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই। আমরা সরাসরি বলতে চাই, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে না। দিল্লির যে আধিপত্য, দিল্লির যে চোখ রাঙানি, ছোট ছোট দেশগুলোকে ডমিনেট করার চেষ্টা, তার সরাসরি বিরোধিতা আমরা করি। আমরা চাই যে জি প্রতিবেশী সম্পর্ক বজায় থাকুক ন্যায্যতার ভিত্তিতে। জি, আপনাকে ধন্যবাদ। রাকিব হোসেন, আমি আপনার কাছেই আসি এবং নাজমুল আলম নাজু আপনার কাছে এরপরে আসতেছি একই বিষয় নিয়ে। যেটি বলছিলাম যে আসলে আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করছি, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে খুব একটা আলোচনা করা হচ্ছে না। আমি একটু বলি, তথ্যটা দেই। ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 551 জনের। অন্যদিকে গত 24 ঘন্টায় সারা দেশের বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন রোগী। এবং যদি বলি যে এ নিয়ে চলতি বছরে হাসপাতালে 99,295 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এটি বাংলাদেশ স্থানীয় সময় মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে থেকে যে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি, এতে তথ্য জানানো হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে নির্বাচিত সরকারের সময়, বিগত সরকারের সময়, এর আগেও এই ডেঙ্গুর বিষয় নিয়ে প্রতিদিন আসলে আমাদের সংবাদ যেমন দেখতে হয়েছে, করতে হয়েছে, এবং আমরা দেখেছি যে আসলে এ নিয়ে নানা তোলপাড় হয়েছে। এখন আসলে নানান ঘটনার কারণে এই বিষয়গুলো অনেকটা চোখে আসছে না। কিন্তু এই যে প্রায় 99,295, প্রায় 1 লাখের মতো মানুষ এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যারা ভর্তি হয়েছেন। এর বাইরে তো হয়তো আরো হয়েছেন, আমরা জানি না। কি অবস্থা আসলে স্বাস্থ্য ব্যবস্থার, বাংলাদেশের স্বাস্থ্য খাতের? আপনি রাকিব হোসেন, আপনার কি মনে হচ্ছে স্বাস্থ্য খাতের দিকে কি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার নজর দেওয়ার সময় পাচ্ছে, সুযোগ পাচ্ছে? রাকিব হোসেন। আমি প্রথমত বলতে চাই স্বাস্থ্য খাতের ব্যাপারে সত্যি বলতে আমরা সত্যি খুব উদাসীন। স্বাস্থ্য খাতে অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্য উপদেষ্টা আমাদের, উনি কতটুকু কাজ করছে আমি আসলে জানি না। ডেঙ্গুর ব্যাপার বলেন আপনি, এছাড়াও বিভিন্ন ইস্যুতে দেখা যায় স্বাস্থ্য খাতে আমরা খুবই উদাসীন। কিন্তু এটা পরিহার করতে হবে আমাদের। ডেঙ্গুতে যে রোগী ভর্তি, এটা আসলে বাংলাদেশের বর্তমান সমস্যা না, এটা বিগত লম্বা সময় ধরে বাংলাদেশের সমস্যা। কিন্তু এইটা কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নেই। বাংলাদেশে ডেঙ্গুতে যে পরিমাণ রোগী মারা যায় প্রতি বছর, এই পরিমাণ রোগী অন্যান্য দেশে দেখা যায় যে বিভিন্ন বড় বড় ইস্যুতেও মারা যায় না, বা বড় বড় রোগের কারণে মারা যায় না। তাই ডেঙ্গুকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। প্রতি বছর এই সময়টা আসলেই ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায়। তাই আমাদের শুধু স্বাস্থ্য খাতের না, সিটি কর্পোরেশনের এখানে বিভিন্ন উদাসীনতা আছে। আমরা যদি জি বর্তমানে দেখি, সিটি কর্পোরেশনের কোনো মেয়র যেমন নেই, তেমন বিগত সময় সরকারের আমল থেকেই এটা হয়ে আসছে যে সিটি কর্পোরেশন উদাসীন ভাবে কাজ করে। রাকিব হোসেন, আপনাকে যেখানে যেখানে ধন্যবাদ। ময়লা আমাদের ফেলা আমাদের দরকার, পরিষ্কার সময়, রাখা দরকার, জি এই জায়গাগুলো আমরা পরিষ্কার। জি জি জি, আমি দুঃখিত, আমাদের সময় একদম শেষ। আমাদের 1 মিনিটের মতো সময় আছে। একই বিষয়ে আমি একটু নাজমুল আলম নাজু আপনার শেষ কথাটা শুনতে চাবো। স্বাস্থ্য খাতের কি হাল, আপনি যদি একটু বলতেন, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। স্বাস্থ্য খাতে আসলে এখন পর্যন্ত পরিবর্তন আনা সম্ভব হয়নি। হ্যাঁ, স্বাস্থ্য খাতে তো এখন পর্যন্ত যে ঢেলে সাজানো সেটি তো সুযোগ হয়নি।
তবে আমি মনে করি যে শুধু এই যে ডেঙ্গুর প্রকোপটাকে নিয়ে যেভাবে কথা হলো, ঠিক আছে, ডেঙ্গু তো হবে, কিন্তু আমাদের তার আগে সর্বপ্রথম চিন্তা হবে এই ডেঙ্গু জন্ম হচ্ছে কোথা থেকে, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। সেইটাকে নিধন করার জন্য যে কর্মসূচি, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য, প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য যে কর্মসূচিগুলো, সেগুলো আরো ব্যাপকভাবে নেওয়া উচিত। জনসচেতনতা বাড়লেই এবং যদি প্রশাসন সঠিকভাবে কাজগুলো করে, তাহলে মনে হয় আমরা এর হাত থেকে রেহাই পাবো। শুধু স্বাস্থ্যের উপরে নির্ভর করে ওষুধ দিয়েই সম্ভব হবে না, সেখানেও আমাদেরকে যেতে হবে, উৎপত্তি স্থলটাকে ধ্বংস করতে হবে। জি, নাজমুল আলম নাজু, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমরা একই সাথে রাকিব হোসেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং সময় নেওয়ার জন্য। আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, দর্শক আপনাদের আলোচনা এবং মন্তব্য শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।